আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা অনেকে হয়তো আমাকে ভুল বুঝেন, আমাকে মনে করেন যে আমি আপনাদেরকে অপমান করি, আপনাদের প্রতি রাগ করি। বিষয়টা ওরকম না। আপনাদেরকে ভালোবাসি বিধায় আপনাদের সাথে আমি আমার দুঃখগুলো শেয়ার করি বা আপনাদেরকে আমি পরামর্শ দিই। দেখেন, বাংলাদেশের জনগণকে রাজনীতিবিদরা বুঝাইছে যে নির্বাচন মানেই হলো গণতন্ত্র। আপনি ভালো একটা নির্বাচন করতে পারবেন, ভোট দিতে পারবেন, ওনারা ভোট নিতে পারবে, এইটাই গণতন্ত্র। এর বাইরে আর কোনো গণতন্ত্র নাই। কিন্তু গণতন্ত্রটা কি আমি একটু আপনাদেরকে বোঝাই, বা বাংলাদেশে অ্যাকচুয়ালি গণতন্ত্র কখনো ছিল কি না সেটা আপনাদের সাথে একটু আলোচনা করবো আজকে। আর আরেকটা বিষয় বলে রাখি, দেখেন, আমার ভিডিও মানুষ দেখতে হবে, সেটা দিয়ে আমার পয়সা ইনকাম করতে হবে, এটা কিন্তু আমার উদ্দেশ্য না। কারণ আমার যেই সময়টাতে আমি ভিডিও করি ওই সময়টা কাজ করলে এর মানে অনেক টাকা ইনকাম করতে পারতাম। ঘন্টায় 1000 টাকা আমি মিনিমাম ইনকাম করতে পারি। বাট আমার দায়িত্ববোধের জায়গা থেকে আমি ভিডিওগুলো করি। তো যদি ভালো লাগে, যদি মনে করেন দেশের মানুষের দিক নির্দেশনা আসতে পারে, তাহলে আপনারা শেয়ার করবেন। জি, এবার মূল কথা আসি। দেখেন, গণতন্ত্র বাংলাদেশে কখনো ছিল কি না সেটা নিয়ে আমি আগে কথা বলবো। যেই দেশে গণতন্ত্র এক্সিস্ট করে সেই দেশে ক্ষমতা হস্তান্তরের সবচেয়ে নিরাপদ পদ্ধতি হচ্ছে নির্বাচন। নির্বাচনকে বলা হয় মানে ক্ষমতা হস্তান্তরের নিরাপদ পদ্ধতি। আগের জমানায় কী হইতো, যুদ্ধ হইতো, এক রাজার থেকে আরেক রাজা ক্ষমতা দখল করে নিত মারামারি করে। কিন্তু এখন যারা রাষ্ট্র পরিচালনা করেন, রাষ্ট্রের যারা অভিভাবক, তাদের পরিবর্তনটা হয় উন্নত দেশগুলোতে নির্বাচনের মাধ্যমে। কোনো ধরনের রক্তপাত ছাড়া ক্ষমতা হস্তান্তর হয়ে যায়। তো এখন বাংলাদেশের প্রেক্ষাপটে আসি। বাংলাদেশে 1971 সালের আগ পর্যন্ত ছিল বিদেশি শাসক বা উপনিবেশ, যেটাকে আমরা বলি। আগে ছিল ব্রিটিশ, পরে ছিল পাকিস্তান। যখন 1971 সালের একটা ব্যথার মাধ্যমে, মা যেমন ব্যথা পায় এরকম দীর্ঘ 10 মাস 10 দিন যেমন সন্তান মায়ের গর্ভে থাকে, বাংলাদেশটাও মুক্তিযুদ্ধের 9 মাস 10 মাসের যুদ্ধের মাধ্যমে প্রসব করছে একটা ভূমিষ্ঠ শিশু, যেটাকে আমরা গণতন্ত্র বলতে পারতাম। বাট 72-এর সংবিধানের মাধ্যমে শেখ মুজিবুর রহমান, যেটা একটা স্বৈরাচারী বা একটা রাজতান্ত্রিক রাষ্ট্র পরিচালনার পদ্ধতি হিসেবে আমি বলতে চাই, সেটার মাধ্যমে এই গণতন্ত্রটাকে গলা টিপে হত্যা করছেন। কিভাবে? 72-এর সংবিধানে, যেটা খুব সিম্পল বিষয়, সহজে বলতে গেলে অনেক আলোচনা, আমি আসলে অত জ্ঞানী মানুষ না, বা আমি অত জ্ঞান ঝাড়তেও চাই না, যতটুকু বুঝি সেটাও ঝাড়তে চাই না, সময় নেই। 72-এর সংবিধানে একটা বিষয় ছিল যে সংবিধান সংশোধনের ক্ষেত্রে বা হচ্ছে যে কোনো আইন পাশ করার ক্ষেত্রে রাষ্ট্রের আপনার পার্লামেন্টের 2/3 মানুষ একমত হয়ে গেলেই যে কোনো আইন পাশ হয়ে যাবে। যদি রাষ্ট্র মনে করে যে আমরা বাংলাদেশের সব মানুষকে হত্যা করব, এবং সেইটা যদি পার্লামেন্টের 2/1 মানুষ রাজি হয়ে যায়, তাহলে কালকে মানুষকে হত্যা করা যাবে, এটা জায়েজ 72-এর সংবিধান অনুযায়ী। কিন্তু অন্য দেশের সংবিধান অনুযায়ী বলে যে রাষ্ট্রের সংবিধান সংশোধন করতে গেলে গণভোট লাগবে, জনগণের রায় লাগবে, তারপরে হচ্ছে যে সংশোধিত হবে। তো এইটার মাধ্যমে মূলত একটা রাজতান্ত্রিক ব্যবস্থাই করা হয়েছে গণতন্ত্রের নাম দেওয়া হয়েছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। কিন্তু অ্যাকচুয়ালি রিপাবলিক না, এটা হচ্ছে রাজতন্ত্র, মুজিবীয় রাজতন্ত্র ছিল। সেইখানে যদিও বলা আছে যে 2/3 মানুষের ভোট দেওয়া লাগবে, কিন্তু আসলে 2/3 মানুষ দেওয়া লাগে না। বাংলাদেশের রাষ্ট্রে যখন যিনি ক্ষমতা থাকেন তিনি যা বলেন তাই হয়। ওই যে স্লোগান আছে না বাকশালের, যে এক নেতার এক দেশ বাংলাদেশ, শেখ মুজিবুর বাংলাদেশ। তো ওইখান থেকে মূলত রাজতন্ত্রের বাংলাদেশ নামে যখন এই দেশটা হয়েছে, তখন থেকে অ্যাকচুয়ালি কার্যত রাজতন্ত্র প্রতিষ্ঠা হয়, যেটার মানে বাকশালে যেটাকে সংবিধানের মাধ্যমেও রাজতন্ত্র ডিক্লেয়ার করা হয়। আচ্ছা, গেল সংবিধান। শেখ মুজিব যখন মারা গেল 75-এ, তারপরে জিয়াউর রহমান আসলো, উনি ক্ষমতা নিল। উনি ক্ষমতা নেওয়ার পরে উনি নির্বাচন দিয়েছেন, উনি অল্প সময় ছিলেন। এরপর কিন্তু ওনাকে যখন হত্যা করা হইলো, এরপরে এরশাদ আসলো। এরশাদ কিন্তু একজন সামরিক শাসক, এবং উনি কিন্তু নির্বাচিত হয়ে আসেন নাই। উনি যেহেতু আর্মি জেনারেল ছিলেন, চিফ অফ স্টাফ, সেনাপ্রধান, সেই হিসাবে উনি ক্ষমতা নিয়ে ফেলছেন। তো এইখানেও কিন্তু গণতন্ত্রের কিছু হয় নাই। গেল এরশাদের ক্ষমতা থেকে নামার পরে আওয়ামী লীগ বিএনপি মিলা যখন তাকে নামাইছে, তারপরে কিন্তু আবার খালেদা জিয়া আসছেন। এই যে পরিবারতন্ত্র, মানে রাষ্ট্র তার অবশ্যই খালেদা জিয়ার থেকে আরও যোগ্য লোক ছিল যারা বিএনপির হাল ধরতে পারতো, কিন্তু ওই যে মানে মানুষের একটা আবেগ আছে, মানুষ হলো যে সরল,
যে জিয়াউর রহমানের স্ত্রীরা যদি আনা হয় তাহলে আমরা ভোট বেশি পাবো। ওইখান থেকে পরিবারতন্ত্রের কন্টিনিউয়েশন শুরু হইলো। জিয়াউর রহমানের পরে আমি খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা রেখেই বলতেছি, আমি ওনাকে ব্যক্তিগতভাবে পছন্দও করি। তো এরপরে খালেদা জিয়ার পরে আবার হাসিনা আসলো। ওই যে শেখ মুজিব পরিবারতন্ত্র, রাজতন্ত্র, ওই সেন্টিমেন্টকে কাজে লাগায় হাসিনা আসছে। হাসিনা চলে যাওয়ার পরে এখন আবার তারেক রহমান আসবেন। তো ওই যে পরিবারতন্ত্র বা রাজতন্ত্র, মানে এখানে পার্থক্য হচ্ছে যে রাজতন্ত্র আছে ঘুরে ফিরে 2-3টা রাজবংশ থেকে ক্ষমতায় আসে বাংলাদেশের। তো হয়তোবা এই যে আমি তারেক রহমানের মেয়েকে দেখতেছি, তারেক রহমানের পরে সে আসবে। সো এখানে যেটা দেখা গেল বেসিক্যালি এখানে কিন্তু গণতান্ত্রিক কিছু নাই। নির্বাচনটা আছে সেটাও কিন্তু প্রশ্নবিদ্ধ। আর গণতান্ত্রিক রাষ্ট্রে যেই রকম আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনের জন্য কাজ করে, বাংলাদেশে সেই ধরনের আইন শৃঙ্খলা বাহিনীও নাই। তো এইখানে আরেকটা জিনিস আমি শেষ করি, মানে গণতন্ত্রটা একটু বোঝাই। দেখেন আমাদের দেশের মানুষ কিভাবে ক্ষমতা দখল করতে হবে বা কিভাবে একটা ক্রিটিক্যাল মোমেন্ট কে কাজে লাগাইতে হবে এটা বোঝে না, কারণ মানুষের গ্রুমিংটা ওইভাবে হয় নাই। রাজনীতিবিদরা এমন একটা শিক্ষা ব্যবস্থা কন্টিনিউ করে যাচ্ছে, যেটা ব্রিটিশ আমলে বানানো হয়েছে 200 বছর আগে শিক্ষা ব্যবস্থা। অ্যাকচুয়ালি ওই শিক্ষা ব্যবস্থায় পড়লে মানুষ বেকুব থেকে যায়। আর জনগণ যদি বেকুব থাকে তাহলে রাজনীতিবিদদের সুবিধা হয়, আর 9-6 বুঝায়া এরা বারবার ক্ষমতায় আসতে পারে। মানুষের গ্রুমিং কিভাবে হয় বা মানুষের মেন্টাল হেলথ কীভাবে ঠিক হয় আমি আপনাদেরকে বুঝাই। আমরা যে এই যে হাদির হত্যার পরে যে আমরা লাফাইলাম, আমাদেরকে ইন্ডিয়ানরা দেখে বলে গাম্বাট। গাম্বাট মানে হলো উজবুক টাইপের লোক। উজবুক কি, যে সে কিছুই বোঝে না। সে হচ্ছে যে ধরেন ইন্ডিয়ার সাবমেরিন আছে 44টা, আমাদের আছে 2টা সাবমেরিন, তাও পুরাতন। আমাদের সাবমেরিনগুলো যুদ্ধের জন্য উপযুক্ত না। এগুলো উপযুক্ত হচ্ছে এই পাহারাদারি করার জন্য, যা বাংলাদেশের মানে সমুদ্র সীমান্তে কেউ ঢুকে পড়তেছে কিনা এইটা দেখার জন্য যথেষ্ট। ঠিক আছে, ইন্ডিয়ার পারমাণবিক আছে, ইন্ডিয়ার সামরিক বাহিনীর আর্মির সংখ্যা হচ্ছে 1 মিলিয়নের বেশি। সো বেসিক্যালি আমরা কোনোভাবেই কিন্তু তাদের সাথে ফাইট করার যোগ্য না, কিন্তু আমরা একটু লাফালাফি করলাম। লাফালাফি করে আমরা হাদির মোমেন্টামটাকে নষ্ট করলাম। তো ইন্ডিয়ানরা আমাদের এগুলো দেখে হাসে। অ্যাকচুয়ালি বাস্তবে কিন্তু আমরা তাদের সাথে ফাইট করার যোগ্য না। তো মূল কথায় আসি, আমরা যে বুদ্ধিশুদ্ধি আমাদের হয় না, কেন হয় না দেখেন, আমাদের অযত্নের কারণে। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে একটা ভূমিষ্ঠ শিশুকে বা একটা মানুষকে কতটুকু গুরুত্ব দেওয়া হয় এটা আমি আপনাদেরকে বুঝাইতেছি। ছোট্ট একটা গল্প দিয়ে। আজকে সকালে আমার ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম। তো ডাক্তার প্রায় ওর একটা মাসিক ভিজিট থাকে, প্রতি মাসে ও ডাক্তারের কাছে যায়। ডাক্তার প্রথমে ওরে ওয়েট দেয়, ওরে ওজন করে, যে ওর যতটুকু বয়স ওই বয়স অনুযায়ী ওর শরীরের ওজন বাড়ছে কিনা এটাও প্রথমে মাপলো। মাপার পরে ওর কানের শোনার ক্ষমতা ঠিক আছে কিনা, ও চোখে ভালো দেখতে পারতেছে কিনা, সব কিছু পরীক্ষা করলো। অনেক সময় নিয়ে আবার মাথাটাকে টেপ দিয়ে মাপার পরে বললো যে মাথার সাইজও ঠিক আছে। যদি মাথার সাইজ বেশি বড় হয়ে যেত, এটার জন্য ডাক্তার আবার টেস্ট করাইতো। ওকে আগে কয়েকটা টেস্ট করাইছে। তো এইভাবে গণতান্ত্রিক রাষ্ট্রে একটা মানুষের কেয়ার করা হয়। আর আপনারা বলবেন যে ভাই বাংলাদেশে তো এত টাকা নাই। বাংলাদেশে টাকা আছে, কিন্তু সেগুলো ওই যে কানাডায় যায় মন্ত্রীদের বাড়ি কেনার জন্য। আচ্ছা, এরপরে এই সন্তানটা 18 বছর পর্যন্ত প্রতি মাসে সরকার ওর যত চাহিদা আছে সেগুলো পূরণের জন্য কিন্তু টাকা দিয়ে যাচ্ছে। ঠিক আছে, এই টাকাটাই আমাদের দেশে অন্যদিকে পাচার হয়ে যাচ্ছে। তারপরে দেখেন 18 বছর পরে সরকার ওরে বলবে তুমি কাজ করো, পড়ালেখা যা করছো, এখন কাজে চলে যাও। এখন তোমাকে আর খরচ দেওয়া হবে না। তুমি যদি উচ্চতর পড়ালেখা করতে চাও তাহলে তুমি কিছুটা কাজ করবা, কিছুটা সময় তুমি পড়ালেখা করবা, নিজের পকেট খরচ নিজে চালাইবা। অথবা শিক্ষার জন্য তাকে লোন দেওয়া হইতে পারে, যেটা সে তার গ্র্যাজুয়েশনের পরে সেটা শোধ করবে। এখন ধরেন এই ছেলেটা বড় হওয়ার পরে সে চাকরি বাকরি করলো, একটা নির্দিষ্ট বয়স পরে সরকারি চাকরি হোক বেসরকারি চাকরি হোক সে কিন্তু পেনশন পাবে। এইটা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্রে একটা নাগরিকের মূল্যায়ন। এবং এই মানুষটাকে, আমি যে কথা বলতেছি, আমার কেউ অপমান করে না, আমি হয়তো বা বেশি টাকা ইনকাম করি না, আমাকে ছোট করে না। এই যে মানসিক যে উন্নতি, এই সমস্ত কিছু এইখানে সম্ভব হয়েছে এই কারণে যে এই রাষ্ট্রের জনগণরা এরা আগে রাজতন্ত্রের অধীনে ছিল। পৃথিবীর সব দেশের মানুষই আজ থেকে 100 বছর আগে মোটামুটি রাজতন্ত্রের অধীনে ছিল। রাজারা তাদের দিয়ে সুবিধা নিয়ে গেছে, আমাদের দেশে যেমন এখনও সুবিধা নিচ্ছে। সো
এরা একটা লম্বা সময়, আপনি ইটালি বলেন, ফ্রান্স বলেন, ইউরোপের প্রত্যেকটা দেশের মানুষ লড়াই করছে একটা লম্বা সময়, তাদের পূর্বপুরুষরা লড়াই করছে। লড়াই করার পরে তাদের একটা সিস্টেম তারা দাঁড় করাইছে, গণতান্ত্রিক সিস্টেম, যে আমাদের রাষ্ট্র চালানোর জন্য যে উপযুক্ত, যার যোগ্যতা আছে, যার দেশপ্রেম আছে, যার সততা আছে, আমরা তাকেই ভোট দিব। এই রকম মানুষকে তারা হচ্ছে যে বসাইছে। বসানোর পরে এখন তারা তাদের নাগরিকদের যত সুবিধা অসুবিধা আছে তারা দেখতেছে, ঠিক আছে? সো এই সমস্ত দেশে যখন একটা নির্বাচন হয়, নির্বাচনের মাধ্যমে যেহেতু তাদের সব কিছু ঠিক আছে, তাদের সেনাবাহিনী ঠিক আছে, তাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান ঠিকমতো ফাংশন করতেছে, এদের দেশে নির্বাচন হইলে গণতান্ত্রিক প্রক্রিয়া ঠিক থাকে, যে কেউ ক্ষমতা বদল হইতে পারে, এবং যেই দলটাই ক্ষমতায় আসে, যেই কয়টা রাজনৈতিক দল আছে সবগুলোই যোগ্য। সো এখন মনে হয় আমি কিছুটা বোঝাইতে পারছি যে আমাদের যে মানুষের জীবনের দুঃখ দুর্দশার মূল কারণ কোথায়, মূল প্রবলেমটা কোথায়। আমি কিন্তু আমার ভিডিওগুলোতে মূল জায়গায় সলিউশন করার কথা বলছি। আমি কিন্তু বিচার চাইতে বলি নাই কাউকে। আমার এই হাদি আন্দোলনে কিভাবে কি করতে হবে এই বিষয়ে আমার অনেকগুলি ভিডিও আছে ইউটিউবে, ওমার সলিউশন নামে, আপনারা চাইলে দেখতে পারেন। তো মূল প্রবলেমটা হচ্ছে এইখানে যে বাংলাদেশের মানুষের প্রাত্যহিক জীবনে এত হাজার হাজার সমস্যা কেন থাকে। আমি মনে হয় মূল জায়গাটায় পয়েন্টে আমি নক করতে পারছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, মানে আমার লাভের জন্য না, দেশের লাভের জন্য। এবং আমি এখানে যা সুবিধা ভোগ করতেছি, আমার দেশে যদি আমি এর 10 ভাগের 1 ভাগ সুবিধা ভোগ করতাম, তাহলে অবশ্যই আমি আমার দেশে চলে যেতে চাইতাম। কারণ মাতৃভূমির প্রতি মানুষের যে ভালোবাসা, এটা জন্মগত, ঠিক আছে? তো আমি এই জায়গায়, এই দেশে যত মানুষের জীবনের যত সুবিধাগুলিই দেখি, এর সাথে আমি চিন্তা করি যে আমাদের দেশের মানুষের এই সুবিধাগুলো নাই কেন। তো মূলে হচ্ছে যে আমাদের রাজতন্ত্র। সো রাজতন্ত্র যদি আমরা ভাঙতে পারি, তাহলে আমাদের জীবনযাত্রায় কোনো চেঞ্জেস আসতে পারে। আর যদি এটাকে না ভাঙতে পারি, তাহলে এটা এখন চিকন বিচ্ছু আকারে আছে, এটা আপনার আমার রক্ত খাইতে খাইতে আবার হাসিনার মতো হয়ে উঠবে, এবং হাসিনার থেকে ভবিষ্যতে আরও বেশি জঘন্য হয়ে যাবে আপনি যাকেই বসান এখানে। কারণ আমলাতন্ত্র, তারা মানুষকে খারাপ কিছুর দিকে আকৃষ্ট করে। তো এই আর কি, আমার মনে হয় আমি বুঝাইতে পারছি গণতন্ত্র কাকে বলে, নির্বাচন কি জিনিস, নির্বাচনের সাথে গণতন্ত্রের সম্পর্ক কতটুকু, এটা আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।